সালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি FBN নিউজের পর্দায়। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মিজানুর রহমান। আগামী 12ই ফেব্রুয়ারি সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, একই সাথে গণভোটের ঘোষণা দেওয়া হয়েছে। সারা বাংলাদেশে এই নির্বাচনকে কেন্দ্র করে প্রায় 2000 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত ঢাকা 12 আসনের এমপি পদপ্রার্থী জনাব সাইফুল হকের সাথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আপনি আমাদের সময় দিয়েছেন এই ব্যস্ততার মাঝেও। আপনাকে প্রথম যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই সেটা হলো, ঢাকা 12 আসনে বিএনপি থেকে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছিলেন সাইফুল আলম নীরব। এর পরবর্তীতে জোটের শরিক হিসাবে আপনাকে সেখানে মনোনয়ন দেওয়া হয়। তো সাইফুল আলম নীরব উনিও খুব হ্যাভিওয়েট প্রার্থী এবং আপনিও, এইখানে ওনাকে বাদ দিয়ে আপনাকে কেন দেওয়া হলো? মানে আপনার এখানে বৈশিষ্ট্যটা কি এবং আপনার গ্রহণযোগ্যতার জায়গাটা কি? আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদের সাথে আপনাদের মাধ্যমে আমি আমার ভোটার দেশবাসীর উদ্দেশ্যে কথা বলতে পারছি। তো ফলে আমি দেশবাসীকেও শুভেচ্ছা জানাই, বিশেষ করে ঢাকা 12-র যারা ভোটার, যারা সাধারণ মানুষ, তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত আমি বলতে পারেন আমার তো দীর্ঘ রাজনৈতিক জীবন, 50 বছর রাজনৈতিক জীবন। আমি রাজনীতিতে এসেছি প্রধানত একটা আদর্শিক জায়গা থেকে, নীতিনিষ্ঠতার জায়গা থেকে, দেশপ্রেম, মানুষের কল্যাণ, একটা বৈষম্যহীন মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে। ফলে যে রাজনীতি মানুষের সেবার জন্য, দেশের কল্যাণের জন্য, সে রাজনীতির মধ্যে আমি বলেছি এটা আমার কাছে একদম ইবাদতের অংশ, এটা একটা। আর এবারকার আপনি জানেন যে গত 17 বছর ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমাদের পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমি নিজে, আমরা একটা সবচেয়ে অগ্রণী ভূমিকা বলতে পারেন, এক ধরনের নেতৃত্বদায়ী ভূমিকা আমরা পালন করে এসেছি। আমি নিজে অসংখ্যবার গ্রেপ্তার হয়েছি, আহত হয়েছি, থানায় গেছি, আমাদের পার্টির কয়েকজন শহীদ হয়েছেন। তারপরে বিশেষ করে যুগপৎ আন্দোলন শুরু হওয়ার পর থেকে বিএনপির সাথে যে 31 দফা প্রণয়ন করা, পরবর্তীকালে গোটা আন্দোলন যে সমন্বয় করা, সেখানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেনারেল সেক্রেটারি হিসাবে আমার একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আমাকে পালন করতে হয়েছে। এটা একটা বিষয়। আর আমি তো মূলত ঢাকায়, এখানে আমি 40 বছর ধরে আমি এই ঢাকা 12-র ভোটার এবং আমি এখানকার বাসিন্দা। আর সবচেয়ে বড় কথা যে আমি আমার গোটা রাজনৈতিক জীবনে, বা যদি গত 17 বছরের চিন্তা করেন, আমি জনগণের প্রত্যেকটা ইস্যুতে, আমি আমাদের পার্টি, কখনো আমাদের জোট, আমরা বুক চিতিয়ে সবসময় আমরা এই জনগণের পাশে ছিলাম। আমরা জনগণের কণ্ঠস্বর হয়ে উঠেছি বিভিন্ন সময়। আর ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সবচেয়ে কঠিন সময়ে, দুর্যোগের সময়ে, সবচেয়ে নিপীড়নের সময়ে মানুষ যে ভয়েসগুলোর জন্য তাকাতো, মানুষ যে মানুষগুলোর কথা শুনতে চাইতো, তো সম্ভবত তার মধ্যে আমি একজন। ফলে আমি বরাবরই আমি নীতির প্রশ্নে, দেশপ্রেমের প্রশ্নে, আন্দোলনের প্রশ্নে, একটা গণতন্ত্র উত্তরণের প্রশ্নে, বাংলাদেশে যদি আপনি 2-4জন মানুষের নাম বলেন, তাহলে ব্যক্তি সাইফুল হকের নামটাও সবাইকে উচ্চারণ করতে হবে নির্দ্বিধায়। এবং ভবিষ্যতের রাজনীতি, ভবিষ্যৎ পার্লামেন্ট, ভবিষ্যৎ রাজনৈতিক মেরুকরণ, ভবিষ্যৎ বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় বিএনপি নিশ্চয়ই আমার ভূমিকাটা হয়তো বিবেচনার মধ্যে নিয়েছেন। সেজন্য তারা এই আসনে তাদের প্রাথমিক প্রার্থীকে তারা প্রত্যাহার করে তারা আমাদের সাথে আসন সমঝোতা করে এই আসনে আমরা এবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মার্কা যে নির্বাচনী প্রতীক কোদাল, এই কোদাল নিয়ে আমরা এবার আমাদের নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে একটা আগ্রহের জায়গা থেকে প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেটা হলো, আপনারা তো প্রথমে রাশেদ খান মেননের যে ওয়ার্কার্স পার্টি ছিল সেখান থেকে ভেঙেই আপনারা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করেছেন। তো ওয়ার্কার্স পার্টি এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ভিতরে যে মত পার্থক্য এবং বিভিন্নতা কি? ভিন্নতা হচ্ছে প্রথমত, আমরা তো একটা বৈপ্লবিক আদর্শে উদ্বুদ্ধ রাজনৈতিক দল। বৈপ্লবিক আদর্শ, বৈপ্লবিক চিন্তা এবং বৈপ্লবিক রাজনীতি। সার কথা হচ্ছে যে আমরা তো একটা বলতে পারেন শ্রমজীবী মানুষের নেতৃত্বে আমরা একটা আসলে গণবিপ্লবের মাধ্যমে আসলে আমরা একটা সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য
একটা বৈষম্যহীন মানবিক সাম্যভিত্তিক রাষ্ট্র সমাজ আমরা তৈরি করতে চাই। রাশেদ খান মেননরা ওনাদের বহু আগে ওনাদের আদর্শচ্যুতি ঘটেছিল, বহু আগে ওনারা পথ হারিয়েছিলেন। ওনারা চূড়ান্ত একটা ব্যক্তিকেন্দ্রিক এক ধরনের যেটা আমরা বলি দক্ষিণপন্থী চরম একটা সুবিধাবাদী লাইন, একটা রাজনৈতিক ধারা ওনারা আশ্রয় নিয়েছিলেন, যেটাকে বিরোধিতা করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি দাঁড়িয়েছে জি। একটা বৈপ্লবিক আদর্শ বৈপ্লবিক রাজনীতি এগিয়ে নেবার জন্য। আপনি যে এবার যে বিএনপির সাথে আমরা যে লড়াইটা করছি, হ্যাঁ এই লড়াইয়ের মধ্যে কিছু আপোষ আছে, কিন্তু এটা হচ্ছে অনিবার্য আপোষ। কিন্তু আমরা বিএনপির সাথে আমরা একক জোট করিনি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমরা আমাদের রাজনৈতিক স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রেখেছি, আমরা গণতন্ত্র মঞ্চ গঠন করেছি। বিএনপির সাথে আমাদের বোঝাপড়া হচ্ছে 31 দফার ভিত্তিতে। ফলে বিএনপি তার ডেফিনেট ইডিওলজি পলিটিক্স আছে, আমাদের পার্টিরও ডেফিনেট ইডিওলজি পলিটিক্স। তাদের সাথে এখনকার প্রেক্ষিতে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন পর্যন্ত সাধারণ কিছু প্রশ্নে আমাদের ঐক্যমতের জায়গাটা আছে। এইটুকু তাদের ঐক্যের জায়গাটা এখানে। তারপরেও কিন্তু বিএনপির সমর্থন আপনাদের প্রতি আছে। তো আপনি যদি নির্বাচিত হন তখন আপনি কি বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করবেন নাকি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এজেন্ডা বাস্তবায়ন করবেন? এই প্রশ্নটার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। এটা আমার কাছে খুবই চমৎকার একটা প্রশ্ন। প্রথমত আমি আমাদের বিএনপির সাথে আমাদের বোঝাপড়ার ভিত্তি হচ্ছে 31 দফা। জি। কিন্তু আমরা জুলাই সমঝোতা সনদে বিএনপি স্বাক্ষর করেছে, আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টিও স্বাক্ষর করেছে। সেখানেও কিছু পার্থক্য আছে। কিছু কিছু প্রশ্নে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, জি। কিছু কিছু প্রশ্নে আমাদেরও আপত্তি আছে। বাট তো বিএনপির সাথে আমাদের অনেকগুলো আশু ডেমোক্রেটিক ট্রানজিশনের প্রশ্নে একটা ডেমোক্রেটিক স্পেস তৈরি করা, রাষ্ট্র সরকারকে জবাবদিহিতার মধ্যে আনা, ক্ষমতার একটা রেশনাল বা একটা লজিক্যাল ভারসাম্য তৈরি করবার ক্ষেত্রে আমাদের বড় দাগের কিছু বোঝাপড়া তৈরি হয়েছে। এই পর্যন্ত তাদের সাথে আমাদের ঐক্যের জায়গা আছে। আর বিএনপির সঙ্গে আমরা যেমন একটা শ্রমিক শ্রেণীর নেতৃত্বে আমরা যেমন একটা গণবিপ্লব করতে চাই, শ্রমজীবী মানুষের স্বার্থে বেসিক্যালি রাষ্ট্র সরকার তৈরি করতে, এসব ব্যাপারে তো বিএনপির সঙ্গে পার্থক্য আছে। আমি পার্লামেন্টে নির্বাচিত হলে জনগণের ভোটে তো আমি নিশ্চয়ই প্রথম আমার কমিটমেন্ট হবে তো আমার পার্টির যে ইডিওলজি পলিটিক্স, আমার যে কর্মসূচি, এটা একই সাথে বিএনপির সাথে 31 দফায় আমাদের যে বোঝাপড়া আছে, সমঝোতা আছে, নিশ্চয়ই সেটার উপরও আমাদের সেটাকে বাস্তবায়িত করবার একটা রাজনৈতিক দায় আমার উপরে আছে। সুতরাং কিন্তু যেটা আমাদের রাজনীতির সাথে সঙ্গতিপূর্ণ, জি। যেহেতু আমরা এখন একটা ডেমোক্রেটিক ফেজে আছি, আমার অধিকাংশ প্রশ্নগুলো হচ্ছে ডেমোক্রেটিক রিফর্মের এজেন্ডাগুলো নিয়ে। তো যে পর্যন্ত বিএনপি যদি এর উপরে দাঁড়ায়, বিএনপির সঙ্গে ঐক্যের জায়গাটা থাকবে। যদি বুঝি কোনো ক্ষেত্রে বিএনপির গুরুতর কোনো ডিপার্চার ঘটছে, কোনো ব্যত্যয় ঘটছে, তখন তো অন্য প্রশ্ন। তো আমি আশা করি বিচ্যুতিও হতে পারে। ফলে বিএনপির সাথে ঐক্যের জায়গাও আছে, আবার অনৈক্যের প্রশ্নও আছে, কিছুটা সংগ্রামের প্রশ্ন আছে। আপনি তো আসলে বাংলাদেশের নির্বাচনে দাঁড়ানোর পূর্বে, নির্বাচনের প্রচার প্রচারণা শুরু করার পূর্বে মাঠ একরকম থাকে, ক্যাম্পেইনে নামার পরে মাঠ আরেক রকম থাকে। আপনি তো ক্যাম্পেইন চালাচ্ছেন, প্রচার প্রচারণা করছেন। তো আপনি কীরকম ফিল করছেন? আসলে আপনি কতটুকু আশাবাদী? এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বাস্তবে বলতে পারেন যে 12 ফেব্রুয়ারির তারিখ ধরি, বাস্তবে আমার নির্বাচনে আমি সময় পেয়েছি মাত্র 1.5 মাস। বাস্তবে আমাকে 1-1.5 বছরের কাজ করতে হচ্ছে এখন মাত্র 1.5 মাসে। সেদিক থেকে প্রথমত বলি যে আমার প্রার্থিতা নিশ্চিত হওয়ার পরে পার্টি বা বিএনপির দিক থেকে বিপুল একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে এবং আমাকে কেন্দ্র করে কোদাল মার্কাকে একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে। বিএনপির বলতে পারেন 14 আনরা বা 15 আনা নেতাকর্মীরাই তাদের এই মহানগরের যারা 12-র সঙ্গে যুক্ত থানা কমিটি বা ওয়ার্ড কমিটি, তারা অলমোস্ট 80 বা 90% আমার সঙ্গে তারা কাজ করছেন। আর বিএনপির বাইরেও আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবনের জন্য হয়তোবা অপরাপর প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শ্রেণী পেশার মানুষ, নাগরিকদের বিভিন্ন সংগঠন, অনেক ব্যক্তি, পরিবার, তারাও দেখছি আমার ক্যাম্পেইনে তারা কিন্তু যুক্ত হচ্ছেন এবং এটা এক ধরনের স্পন্টেনিটি তৈরি হয়েছে। আমি ধরুন কোথাও গণসংযোগ 1000 লোক নিয়ে শুরু করলে ইমিডিয়েটলি এটা 2000-3000, কোথাও কোথাও এর চেয়ে বেশি লোক তখন যুক্ত হয়ে পড়ছে। এক ধরনের উচ্ছ্বাস তৈরি। আমার জন্য চ্যালেঞ্জ হচ্ছে
মানুষের প্রবল আগ্রহটাকে ভোটে এটাকে আমি কিভাবে এটাকে নিয়ে আসবো, এটা আমার জন্য চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের বড় জায়গা হচ্ছে আমি দেখছি মানুষ আমাকে অনেক বেশি চেনে রাদার দেন মানে আওয়ার সিম্বল। ফলে কোদাল মার্কা যে এখানে বিএনপির এই আসনের সিম্বল, এটা যে তারেক রহমানের এই আসনের সিম্বল যে কোদাল, এটা এবং এটা যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মার্কাটা, এটা যে 12 আসনে বিএনপি জোটের সিম্বল, এটা মানুষের কাছে আমরা নিয়ে যাচ্ছি। আমি মনে করি প্রায় 95% ক্ষেত্রে আমরা এই লক্ষ্যটা কিন্তু আমরা অর্জন করেছি। বাকি যে কদিন আছে এই মিডিয়ার যুগে বা সোশ্যাল মিডিয়ার কারণে হোপফুলি আমরা 100 ভাগ মানুষের কাছে আমি আমার বার্তাটা এবং এবং মানুষ নিজেরাই জি। আমার অ্যাম্বাসেডর হিসাবে, মেসেঞ্জার হিসাবে তারা কাজ করছেন। মানুষ কিন্তু বার্তাটা নিয়ে যান। জি। এটা আমাকে বলতে এক ধরনের অভিভূত করেছে এবং আমি আশাবাদী যে আগামী কদিনের মধ্যে আমার যেটুকু ঘাটতি দুর্বলতা আছে সেটাকে আমরা কাটিয়ে উঠতে পারবো। জি। ঢাকা 12 আসনে প্রাথমিকভাবে বিএনপি থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল তিনি কিন্তু স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন। এক্ষেত্রে অনেক বিশ্লেষক মনে করছেন যে বিএনপির ধানের শীষের ভোট 2 ভাগ হবে, 1 ভাগ আপনি পাবেন, এক ভাগ স্বতন্ত্র থেকে যিনি নির্বাচন করছেন তিনি পাবেন, এবং এর সুফলটা জামায়াতে ইসলামী সহ অন্যান্য দলরা ভোগ করবে। তো আপনি এই বিষয়টাকে কি মনে করেন যে আসলেই কি এরকম হতে পারে কিনা, এবং এরকম যদি হয় এটার কিভাবে আপনারা প্রতিহত করার পরিকল্পনা করেছেন? ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে বিএনপির ধরুন যে ভোট আছে, আমার ধারণা যে তার 85-90% ভোটে আমাদের মার্কায় বা কোদাল মার্কায় আসবে, এটা আমি ধারণা করছি এবং বিশ্বাস করতে চাই। এক, আর বিএনপির ভোটের বাইরেও তো এখানে বিএনপির ভোট যদি আমি ধরি 1/3 যদি ধরি, তাহলে বিএনপি ভোটের বাইরে হচ্ছে বিপুল ভোট। এই যেটা যে ভোটটা কাস্ট হবে বিএনপির বাইরে কথা বলছি, আমার ধারণা অর্থাৎ বিএনপি বা জামাতের বাইরে যদি বলি, তাহলে বাকি ভোটে আমার ধারণা যে আমি 70-80% ভোট অপরাপর প্রগতিশীল দল, গণতান্ত্রিক ধারার সংগঠন, সাধারণ মানুষ, ফ্লোটিং ভোটার্স, তরুণরা, নারীরা, যাদের কাছে আমার পরিচিতিটা গেছে, বার্তাটা গেছে, তার বিপুল অংশ আশা করি আমাকে ভোট করবেন। ফলে আমি কেবলমাত্র বিএনপি ভোটের উপরে আমি কেবল নির্ভর করছি না, সত্য এটা, কারণ তাদের ভোট মাত্র 1/3। তাহলে বাকি ভোটারদেরকে আমাকে ইমপ্রেস করতে হচ্ছে, আমার কাছে টানতে হচ্ছে। এখানে মাইনরিটি সম্প্রদায় আছেন, হিন্দু সম্প্রদায় আছেন, এখানে বিশেষ করে বড় অংশ ঢাকা 12-তে এখানে বলতে মানে খ্রিশ্চান কমিউনিটির একটা বড় অংশ কিন্তু এখানে, জি। যাদের ভোটার প্রায় 18-19 হাজারের মতন। তো এরকম আর সমাজের নানা অংশের মানুষ যারা এগিয়ে আসছেন। আর আমি তেজগাঁ শিল্পাঞ্চল, শ্রমজীবী মানুষ, আমার জন্ম বৃহত্তর নোয়াখালী অঞ্চলে, ফলে তারও একটা প্রভাব। ফলে সব মিলে আমার পক্ষে অনেকগুলো ফ্যাক্টর একসাথে কিন্তু তারপরে কয়েনসাইড করছে। সেদিক থেকে আমার মনে হয় যে আমি সব কিছু ঠিক থাকলে আশা করি আমি বেশ বড় ব্যবধানে কোদাল মার্কে আমরা আশা করি আমরা এই ক্ষেত্রে একটা ইস্যু আছে, আপনারা যেহেতু কমিউনিস্ট ঘরানার, ঢাকা 12 আসনে কমিউনিস্ট পার্টি মনোনীত কল্লোল বণিক উনি নির্বাচন করছেন, গণসংহতি আন্দোলনের তাসলিমা আখতার উনি নির্বাচন করছেন, এবং আপনিও কমিউনিস্ট ঘরানার। সেই ক্ষেত্রে ওনাদেরকে বাদ দিয়ে কেন আপনাকে ভোট দেবে? আপনার বিশেষত্বটা কি এখানে? আমি মনে হয় সে পার্টটা আগে বলেছি, ওই পার্টটার কথা বলার কিছু নেই। আমি আমি ওই পার্টিতে মধ্যে আমি বলেছি কেন মানুষ আমাকে ভোট দেবে, ওই পার্টি বলতে চাচ্ছেন না মানে না না তারাও কমিউনিস্ট ঘরানার। না 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 আমি বলছি মানুষ কমিউনিস্ট দেখে এখানে ভোটটা খুব বেশি দেবেন না। জি। মানুষ বিবেচনা করবেন, তার ট্র্যাক রেকর্ড দেখবেন। আমার 50 বছর রাজনৈতিক জীবন, আমার লড়াই সংগ্রাম, আমার ডিভোশন, আমার কমিটমেন্ট। বাংলাদেশে যদি আপনি এই মুহূর্তে 5 জন পরিচ্ছন্ন ব্যক্তির নাম বলেন, তাহলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেনারেল সেক্রেটারি সাইফুল হক একজন হবে। ইভেন 3 জন বললেও আই শুড ক্লেম আমি একজন হব তার মধ্যে। সুতরাং এরকম একটা ভাবমূর্তির মানুষের পক্ষে মানুষ দাঁড়াবেন, এটা ভেরি রেশনাল, লজিক্যাল, এটাই সঙ্গত, জি। এটাই উচিত। আর আমি এই এলাকায় 40 বছর ধরে বসবাস করি। তাদের হয়তো বয়সের প্রায় সমান আমার রাজনৈতিক বয়স আর কেটার জন্য। আমি একমাত্র মানুষ যে রাজনীতি কোনো ব্যবসা মনে করি না, অর্থ করি তৈরি করার কোনো সুযোগ মনে করি না ফলে আমি এটা আই হ্যাভ প্রুভড ইট। ফলে আর আমি এখানকার ভোটার, এখানকার বাসিন্দা, ফলে আমার স্বাভাবিক অনেকগুলো অ্যাক্সেস আছে। আর যাদের নাম বললেন তাদের প্রতি আমার শুভেচ্ছা আছে। ভোটের বিবেচনায় সেটা জয় পরাজয়ের ক্ষেত্রে এটা কোনো আমার ধারণা
এটা কোনো বড় কোনো ইস্যু এটা আসবে না, অ্যাটলিস্ট এই আসনে। জি, আপনাকে সর্বশেষ একটি প্রশ্ন করতে চাই, সেটা হলো শহীদ শরীফ ওসমান হাদি উনি ওনার সরকার কর্তৃপক্ষকে ওনার জীবনের ঝুঁকিতে আছে এটা বারবার বলার চেষ্টা করেছে, কিন্তু সরকার কর্তৃপক্ষ তার জীবন রক্ষা করতে পারেনি। ঢাকা 12 আসনের মতো একটা অঞ্চলে আপনি নির্বাচন করছেন, এক্ষেত্রে আপনার কি সরকারের কাছে এখন পর্যন্ত আপনি চেয়েছেন আপনার জীবনের নিরাপত্তা বা এ ব্যাপারে সরকার কর্তৃপক্ষকে কিছু জানিয়েছেন? আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আমি তো ইতিমধ্যে তো আমি বলেছি ফ্রম দ্য ফার্স্ট ডে ওসমান হাদি, আমি তো ইনিশিয়ালি ঢাকা 8-এর আমার ভোটার, আমি ইলেকশন করতে চেয়েছিলাম, পরবর্তীকালে বোঝাপড়া হয়েছে 12 আসনে। সম্ভবত এটা আমার জন্য মানে সম্ভবত 8-এর চেয়ে এটা ভালো হয়েছে। তো আমি তো তখনই বলেছি, বা আমি ইতিমধ্যে বলেছি নানা জায়গাতে, ইলেকশন কমিশন, ল এনফোর্সিং এজেন্সি, আমি বলেছি এসব ঘটনায় প্রার্থীদের তো কিছু নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে, জি, ভোটারদেরও কিছু ঝুঁকি আছে। আর বিশেষ ভোট যত এগিয়ে আসবে, ভোট কেন্দ্রের নিরাপত্তা বড় ইস্যু হিসেবে দাঁড়াবে। গভর্নমেন্ট সরকার ইতিমধ্যে আমাকে গানম্যান তারা প্রোভাইড করেছেন এই নিরাপত্তার কথা তারা বিবেচনা করে। এবং আমার তো এমনি ধরেন বাস্তবে রাজনীতিকদের নিরাপত্তার, রাজনীতিকরা নিজেই, তার পার্টি, তার জনগণ, তারাই প্রধান নিরাপত্তা। ওটা একটা আনুষ্ঠানিকতা। মানে কোনো গানম্যান দিয়ে কোনো এটা করে এটা কাউকে নিরাপত্তা শেষ পর্যন্ত নিশ্চিত করা যায় না। রাজনীতিক, তার দল, তার মানুষ, সাধারণ মানুষ যদি তাকে মানব বর্ম হিসেবে তারা যদি না দাঁড়ান, এটা হলো দুনিয়াব্যাপী, এটা কমন একটা এক্সপেরিয়েন্সেস। আমার জন্য কথাটা এরকমই সত্য। আমি যখন গণসংযোগে যাই, হাজার হাজার মানুষ যখন থাকেন, কোথায় কি নিরাপত্তা, তখন তো এই মানুষই তখন আমার পাশে দাঁড়ান আর কি। উদ্বেগের আমি বলেছি যে এটা নিয়ে আমি উদ্বিগ্ন আছি, কারণ আমি নাম উল্লেখ করি, কোনো প্রার্থী কিছু ভয়ভীতি তারা দেখাচ্ছেন ভোটারদেরকে, আমাদের কর্মী সংগঠকদেরকে, বিশেষ করে বিএনপির থেকে বহিষ্কৃত যে প্রার্থী, তার সাথে যারা কাজ করছেন তাদের দিক থেকে একটা ভয়ভীতি আছে। এবং আমি এই আসন, বেশ কিছু আসন কেন্দ্র যে ঝুঁকিপূর্ণ, ইতিমধ্যে আমি ইলেকশন কমিশন মাঝখানে তারা একটা মিটিং করেছিলেন, যেখানে ল এনফোর্সিং এজেন্সি ছিলেন, সামরিক বাহিনী থেকে নানা বাহিনীর লোকজন ছিল। আমি বলেছি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে চিহ্নিত করা, সেখানে বাড়তি নিরাপত্তার প্রয়োজন হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের মধ্যে আস্থাবোধটা জাগিয়ে তোলা, ভোটটা অবাধ হবে, শান্তিপূর্ণ হবে, নিরাপদ হবে, নিরপেক্ষ হবে। তাহলে কিন্তু টার্ন আউটটা অনেক বেশি হওয়ার সম্ভাবনা। এটা নিয়ে আমার উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে। কিন্তু আমি মনে করি মানুষের যে উচ্ছ্বাস, 17 বছর পরে মানুষ তো এবার ভোট দিতে যাচ্ছে, এবার ভোট নিয়ে মানুষের বাড়তি উৎসাহ আছে, উদ্দীপনা আছে, এক ধরনের উৎসবের একটা আমেজ আছে। তো এই মানুষের এই জনস্রোতটা বাকি যে চ্যালেঞ্জগুলো, সন্ত্রাস, জবরদখল, এটাকে অনেকখানি মিনিমাইজ করবে বলে আমার ধারণা। বাকিটা নির্ভর করবে সরকারের পলিটিক্যাল উইলের উপরে। নির্বাচনটা শেষ পর্যন্ত গ্রহণযোগ্য হবে কিনা, অবাধ হবে কিনা, প্রধান বিষয় হচ্ছে গভর্নমেন্টের পলিটিক্যাল উইল। কারণ যারা ইলেকশন কন্ডাক্ট করেন তারা বুঝতে চান দিন শেষে সরকারের ইচ্ছাটা কী। মানে এসপি সাহেব, ডিসি সাহেব বুঝতে চান, ইলেকশন তারা বুঝতে চান। আমি আশা করি গভর্নমেন্ট, যেহেতু তার একটা নিরপেক্ষতার পরীক্ষায় তাদেরও পাশ করার প্রশ্ন আছে, ফলে তারা যাতে অবাধ হয়, নিরপেক্ষ হয়, শান্তিপূর্ণ হয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, এরকম একটা পরিবেশ আমি আশা করছি। আশা করি ঢাকা কিছু কিছু ছোটোখাটো চ্যালেঞ্জ থাকার পরও ঢাকা 12-তে আমি আশা করি একটা উৎসবমুখর পরিবেশে ভোটটা হবে। এবং মানুষ এবার কোদাল মার্কার প্রার্থী বা আমাকে বিজয়ী করে, মানুষ সম্ভবত প্রার্থীদের মধ্যে যোগ্যতম মানুষকেই মানুষ এবার ঢাকা 12 আসনে ভোট দিয়ে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবার জন্য তারা পাঠাবেন। আমি আশাবাদ, আমি একেবারে দৃঢ়ভাবে আমি এটা আশা করতে পারি। অসংখ্য ধন্যবাদ। আমাদের এবিএন নিউজের মাধ্যমে আপনি আপনার ঢাকা 12 আসনের ভোটারদেরকে কি কোনো বার্তা দিতে চান? হ্যাঁ, অবশ্যই। আমি ঢাকা 12-র ভোটারদেরকে প্রথমত সালাম জানাই, শুভেচ্ছা জানাই। আমি এখানে 40 বছর, আমি এলাকার ভোটার। আমার রাজনৈতিক জীবন 50 বছরের। ইতিমধ্যে আমি বলেছি, রাজনীতি আমার কাছে কোনো ব্যবসা নয়, কোনো ধান্দা নয়, টাকা পয়সা দ্রুত অর্থবিত্ত তৈরি করার কোনো মাধ্যম নয়। সেটা আমি প্রমাণ করে এসেছি। এবং যে রাজনীতি দেশের জন্য, মানুষের উন্নয়নের জন্য, কল্যাণের জন্য, সে রাজনীতি আমার কাছে ইবাদতের অংশ। আমি আশা করি মানুষ এখানকার তাদের যে বহুমাত্রিক সমস্যা, তাদের
নাগরিক সেবাগুলো বিপর্যস্ত। এখানে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ভয়াবহ আকারে জুলুম নিপীড়ন আছে। ফলে এই মানুষ এবার এমন মানুষকে নির্বাচিত করবেন বা কোদাল মার্কা ভোট দিয়ে আমাকে ভোট দেবেন, যে মানুষ এই নাগরিক সমস্যাগুলো নিয়ে পার্লামেন্টে, রাজপথের মতন পার্লামেন্টে আপনাদের কণ্ঠস্বর হয়ে উঠবেন। আমি আশা করি ঢাকার 12 ভোটারেরা আপনারা এবার রাজপথে যেভাবে আপনারা আমাকে সমর্থন জুগিয়েছেন, ভোটের মাঠেও আপনারা ঢাকা 12 আসনে বিএনপির সমর্থিত প্রার্থী হিসেবে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী হিসেবে আমাকে কোদাল মার্কায় আপনারা বিজয়ী করবেন। আমি আপনাদেরকে প্রতিনিধিত্ব করব আশা করি। ইতিমধ্যে আমি বলেছি যে আমি প্রতি 6 মাস পর পর প্রয়োজনে আমি, যদি আইনগত কোনো বাধা না থাকে, ভোটারদেরকে নিয়ে আমি গণশুনানির আয়োজন করব। আমি কি পারলাম আর কি পারলাম না, ভোটারদের তাদের কি দাবি, কি প্রত্যাশা, প্রতি 6 মাস পর পর আমি এটা অনলাইনে যেমন এই সুযোগ রাখবো, ফিজিক্যালি আমি ভোটারদের আমি আমি মুখোমুখি হতে চাই। আমি মনে করি জবাবদিহিতার সংস্কৃতি চালু করা দরকার। কারণ জবাবদিহীন ক্ষমতা যে কোনো সময় স্বেচ্ছাচারী ভূমিকায় পর্যবেসিত হয়। আমি নিজেকে জবাবদিহিতার মধ্যে আনতে চাই, একইভাবে সবাইকে আমি জবাবদিহিতার মধ্যে দেখতে চাই। আশা করি ঢাকার 12 ভোটাররা আমাকে গ্রহণ করবেন এবং আপনাদেরকে প্রতিনিধিত্ব করবার যে অসাধারণ সুযোগ আপনাদের সামনে, এই সুযোগটা নেবেন। ভোটের পরে যেন আপনাদেরকে আফসোস করতে না হয়, অথবা 5 বছর যেন আবার আপনাদের অপেক্ষা করতে না হয় যে আপনার উপযুক্ত প্রার্থী পাননি ঢাকা 12-তে। আমি আপনাদেরকে সে নিশ্চয়তা দিতে পারি। আমার শরীর যদি ঠিক থাকে, যদি আমার চিন্তা যদি ঠিক থাকে, আশা করি আমি আপনাদেরকে সাথে নিয়ে ঢাকা 12-র যে নাগরিক সমস্যাগুলো প্রতিনিয়ত, যার জন্য আপনারা জর্জরিত হচ্ছেন, বিপর্যস্ত হচ্ছেন, আপনাদের দীর্ঘশ্বাস, আমি এই দীর্ঘশ্বাসের কণ্ঠস্বর হয়ে উঠতে চাই আগামী পার্লামেন্টে। আমার জন্য দোয়া করবেন। শুভেচ্ছা।